তুতেনখামেন। প্রাচীন মিশরের কিশোর এই ফারাওকে নিয়ে পুরাতাত্ত্বিক এবং সমগ্র বিশ্বের জল্পনার শেষ নেই। দেবতার অভিশাপে খুবই অল্প বয়সে মৃত্যু হয় তুতেনখামেনের, কিন্তু বিংশ শতাব্দী পর্যন্ত এই বহুল আলোচিত মিশরীয় ফারাওয়ের সত্যিকার অস্তিত্ব সম্পর্কে সবাই ছিল ধোঁয়াশায়। বিংশ শতাব্দীর প্রথম ভাগে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আবিষ্কৃত হয় তার সমাধিস্থল। কথিত আছে, অভিশপ্ত হওয়ার জন্য তার সমস্ত ধনরত্নের সঙ্গে মমি করে সমাধিস্থ করা হয়েছিল তাকে। আর তার সমাধি আবিষ্কারকদের জীবনেও নেমে আসে চরম দুর্ভাগ্য। ইয়ন্স গ্যালারিতে আজ আপনারা শুনবেন তুতেনখামেনের সমাধি ও গুপ্তধন আবিষ্কারের সেই কাহিনী। সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে তুতেনখামেনের গুপ্তধন। আজকের গল্পের উপস্থাপনা ও চরিত্র রূপায়ণে থাকছে নীলাঞ্জন, অনুজ এবং শিশির। কাহিনীর সূত্রধার আমি নীলাঞ্জন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল ইয়ন্স গ্যালারিকে সাবস্ক্রাইব করুন আর তার সঙ্গে লাইক এবং কমেন্ট করুন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাদের গল্প করার আগ্রহকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। তাহলে শুনুন আজকের গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা তুতেনখামেনের গুপ্তধন। প্রথম বিশ্বযুদ্ধের আগের বছর 1913 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল লন্ডন শহর থেকে প্রায় 60 মাইল দূরে একটা ছোট্ট গ্রাম ব্লুবার্ড। সেখানে ছুটি কাটাচ্ছেন লর্ড কার্নারভন। ইংল্যান্ডের হাউস অফ লর্ডসের একজন সম্মানিত সদস্য তিনি। তার গ্রামের এই বাড়িটার নাম ইজিপ্ট। ইজিপ্ট বা মিশর নামে বাড়ির নাম রাখার কারণ, লর্ড কার্নারভন একজন পুরাতত্ত্ববিদ এবং বিশেষ করে মিশরের প্রাচীন সভ্যতা নিয়ে খুব মাথা ঘামান। মমি, পিরামিড এবং আরও নানান বিস্ময়কর কীর্তির প্রতি তার কৌতূহলের শেষ নেই। ইজিপ্টের বারান্দায় বসে সেদিন তিনি খবরের কাগজ পড়ছিলেন। সেদিনকার ডাকে একটা পত্রিকা এসেছে, ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ। তারই একটা বিশেষ খবর তিনি খুব মন দিয়ে পড়ছিলেন। ডেভিস নামে এক খামখেয়ালি দুর্দান্ত প্রকৃতির মানুষ আছে লন্ডনে। প্রায়ই তিনি দুর্গম জায়গায় দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন। কমাস আগে ডেভিস আফ্রিকার কঙ্গো অঞ্চলের গহন অরণ্যে গিয়েছিলেন। সেখান থেকে ঘুরতে ঘুরতে পরে মিশরে আসেন। মিশরে এসে সম্প্রতি তিনি প্রাচীন কিছু জিনিস দৈবাত কুড়িয়ে পেয়েছিলেন। মিশরের একটা রুক্ষ পাহাড়ি অঞ্চলে মাটির তলা থেকে প্রাচীন রাজা বা ফারাওদের কবর, মমি ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। পুরাতাত্ত্বিকেরা এই অঞ্চলের নাম দিয়েছিলেন ভ্যালি অব দ্য কিংস, অর্থাৎ রাজরাজরার উপত্যকা। এই উপত্যকায় ঘুরতে ঘুরতে ডেভিস হঠাৎ একটা ধসে পড়া টিলার ফাটলে কয়েকটা হাড়ি দেখতে পান। হাড়িগুলো পোড়ো মাটির, গায়ে চমৎকার কারুকার্য করা, মুখের ঢাকনা সিল করা। সিলমোহরে যাদের নাম আছে তারা কিন্তু ফারাও নন, পুরুত ঠাকুর। প্রাচীন মিশরে দেবদেবীদের পূজারী পুরুত ঠাকুরেরা খুব প্রভাবশালী ছিলেন। ফারাও তাদের পরামর্শে চলতেন। ডেভিসের কুড়িয়ে পাওয়া হাড়িতে যাদের সিলমোহর আছে তারা তুতেনখামেন নামে এক রাজার পুরুত ছিল। আর এই তুতেনখামেন নামটা থাকায় লন্ডনের পণ্ডিত মহলে হইচই পড়ে গেছে। তুতেনখামেন ছিলেন বয়সে কিশোর এক ফারাও। সিংহাসনে বসার পর মাত্র কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। পুরনো আমলের গ্রিক পণ্ডিতদের পুঁথিতে তার কথা জানা গিয়েছিল। তাছাড়া এই রাজরাজরার উপত্যকায় প্রাচীন ফারাও যুগের যেসব ফলক পাওয়া গিয়েছিল তাতে তার উল্লেখ ছিল। কিন্তু এই উপত্যকা তন্ন তন্ন করে খুঁজেও
তার কবর বা মমি পাওয়া যায়নি। অমন তন্ন তন্ন করে খোঁজার একটা কারণ ছিল। গ্রিক পণ্ডিতদের লেখায় তো বটেই, সেই পুরনো ফলকেও স্পষ্ট করে উল্লেখ ছিল তুতেনখামেনের মৃত্যুর পর তার মৃতদেহ সে আমলের প্রথা অনুযায়ী মমি করা হয় এবং মমির সঙ্গে সমাধিকক্ষে অজস্র মণিমুক্তা হিরে জহরতও রাখা হয়। বলা বাহুল্য, এই গুপ্তধনের লোভেই অত খোঁজাখুঁজি। শুধু পুরাতাত্ত্বিক পণ্ডিতরাই নন, অনেক ধনলোভী দুর্দান্ত প্রকৃতির মানুষ, এমনকি চোর ডাকাতেরাও রাজরাজরার উপত্যকা চষে ফেলেছে। কিন্তু তুতেনখামেনের কবরের কোনো হদিশ পায়নি কেউ। শেষে সবাই ধরে নিয়েছিল তুতেনখামেন নামে কোনো ফারাও ছিলই না, ওটা সে বানানো গল্প। কিন্তু ডেভিসের পাওয়া হাড়িতে তুতেনখামেনের পুরুতদের সিলমোহর পাওয়া গেল এতদিনে। তাহলে বোঝা যাচ্ছে সত্যি ওই নামে একজন ফারাও ছিলেন। তার চেয়ে বড় কথা, হাড়িগুলোর সিল ভেঙে ঢাকনা খোলা হয়েছে লন্ডন জাদুঘরে। ডেভিস ওগুলো জাদুঘরে জমা দিয়েছিল। লন্ডনের আইনের পৃথিবীর যেখানেই হোক, কোনো ইংরেজ বা ব্রিটিশ সাম্রাজ্যের প্রজা প্রাচীন কোনো জিনিস কুড়িয়ে পেলে কিংবা উদ্ধার বা আবিষ্কার করলে তা জাদুঘরেই জমা দিতে হবে, নয়তো জেল খাটতে হবে তাকে। ডেভিস তাই ওগুলো জমা দিতে বাধ্য হয়েছেন। এখন দেখা যাচ্ছে হাড়ির ভেতরে ভাঁজ করা পোশাক রয়েছে। এই পোশাক পুরুতরা রাজার শবযাত্রার সময় পরতেন। তার মানে তুতেনখামেনের মৃত্যুর পর তাকে কবরে নিয়ে যাওয়ার সময় পুরুতরা এই পোশাক পরেছিলেন। তারপর প্রথামতো সেগুলো হাড়িতে ভরেছিলেন, মুখে সিল এঁটে দিয়েছিলেন। তাহলে নিশ্চয়ই তুতেনখামেনের কবরও কোথাও আছে। ডেভিস যেখানে হাড়িগুলো পেয়েছেন তারই কাছাকাছি কোথাও আছে। অথচ ডেভিস তা না খুঁজে হাড়িগুলো নিয়েই মিশর থেকে চলে এসেছেন। কিন্তু কেন চলে এসেছেন? লন্ডন মিউজিয়ামের অধ্যক্ষ বলেছেন, ডেভিস যখন রাত দুপুরে আমার বাড়িতে এসে আমার ঘুম ভাঙিয়ে ওঠালো, তখন আমি ওর চেহারা দেখে অবাক হলাম। কি যেন আতঙ্কে ঠক ঠক করে কাঁপছে। আমি প্রশ্ন করলে তার মুখে বেশি কিছু জানতে পারলাম না। শুধু কোনো রকমে বলল, এগুলো ভুতুড়ে জিনিস, এর মধ্যে ভূত প্রেত আছে। সাংবাদিকরা অধ্যক্ষকে প্রশ্ন করেন, আচ্ছা স্যার, হাড়িগুলো আপনার জিম্মায় আসার পর অদ্ভুত কিছু ঘটেছে কি? অধ্যক্ষ বলেন, না, এগুলো আমি যথারীতি পরদিনই জাদুঘরে নিয়ে গিয়ে রেখেছি, কিন্তু সেখানেও কোনো ভুতুড়ে ব্যাপার ঘটেনি। নানা দেশের সেরা পুরাতাত্ত্বিক পণ্ডিতদের হাড়িগুলো এবং পুরুতদের পোশাক আশাক পরীক্ষা করে দেখতে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা এখন এই কাজে ব্যস্ত। লর্ড কার্নারভন ইলাস্ট্রেটেড লন্ডন নিউজের এই বিস্তারিত খবরটা পড়ে উত্তেজিত হয়ে উঠলেন। তুতেনখামেন সম্পর্কে জানার জন্য তার কৌতূহল অনেক দিনের। প্রচুর পুঁথিপত্র হাতড়েছেন। ইউরোপ ও আমেরিকার জাদুঘরে বা পুরাদ্রব্যের সংগ্রহশালায় গিয়ে খোঁজাখুঁজি করেছেন। রোমের প্রখ্যাত আর্কাইভে পুরনো পুঁথিশালায় 5 বছর ধরে পুঁথি পড়ে এসেছেন যদি তুতেনখামেনের কবরের কোনো খোঁজ খবর পান, কিন্তু পাননি। এতদিনে ডেভিস যদিও বা একটা ক্ষীণ সূত্র পেল, সে আতর্কিতে মারা পড়ল। ঠিক কোন জায়গায় ওগুলো পাওয়া গেছে তার মুখেই জানা যেত, কিন্তু সে রাস্তা একেবারে বন্ধ হয়ে গেল। লর্ড কার্নারভন তখনই অল্প কিছু খেয়ে নিয়ে তার মোটর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। লন্ডনের দিকে প্রচণ্ড গতিতে চলতে থাকলো তার গাড়ি। মাইল 10 চলার পর হঠাৎ গাড়ির কলকবজা বিগড়ে গেল। ভাগ্যিস একটু তফাতে একটা গ্যারেজ ছিল। গ্যারেজের লোকেরা ঠেলতে ঠেলতে গাড়িটাকে নিয়ে গেল। গাড়ি সারিয়ে চালু করতে 3 ঘন্টা সময় লেগে গেল। গ্যারেজের মালিক একটু হেসে বলল, আজকের দিনটা শুভ নয় মশাই, বেরোবার আগে কি তারিখটা লক্ষ্য করেননি? আজ অপয়া 13, আনলাকি 13। লর্ড কার্নারভন রেগে বললেন, ওসব আমি মানি না হে, বুঝলে? লোকটা মুচকি হেসে বলল, ঠিক আছে, ভালোই ভালোই পৌঁছন, এই ইচ্ছা করতে আপত্তি নেই, তবে কিছু বেগতিক দেখলে আমাকে যেন শাপ দেবেন না। লর্ড কার্নারভন আবার স্টিয়ারিং ধরে স্পিড বাড়িয়ে দিলেন।
লন্ডনের আধা আধি পথ এসেছেন। আবার হঠাৎ ঘর ঘর করতে করতে থেমে গেল গাড়ি। আবার গ্যারেজ খুঁজতে বেরোলেন। সঙ্গে চাকর না নিয়ে এসে খুব ভুল করেছেন, এখন আর পস্তানো বৃথা। যাই হোক, এইভাবে রাস্তায় দুবার গাড়ি বিগড়ে যাওয়ায় লন্ডন পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার মুখে ঘন কুয়াশা হয়ে উঠেছে, বাতি জ্বলেছে সদ্য, কিন্তু রাস্তাঘাট ঘরবাড়ি অস্পষ্ট হয়ে পড়েছে। আজ আর জাদুঘরে ঢোকা যাবে না, জাদুঘর বন্ধ হয়ে গেছে। বিরক্ত মুখে লর্ড কার্নারভন গাড়ি চালাচ্ছেন। একসময় হঠাৎ দেখতে পেলেন সামনে আবছা একটা গাড়ি আসছে। গাড়িটা ঘোড়ার গাড়ি। দেখতে দেখতে গাড়িটা কাছে এসে পড়ল, আর আতঙ্কে লর্ড কার্নারভন দেখলেন ঘোড়ার গাড়িটা তার গাড়ির দিকেই সোজা ছুটে আসছে। জোরে হর্ন বাজালেন, কিন্তু না, এই এসে পড়ল। লর্ড কার্নারভন ব্যস্ত হয়ে গাড়ির মুখ ঘুরিয়ে ব্রেক চাপলেন। সঙ্গে সঙ্গে তার গাড়ি উল্টে গিয়ে পাশের একটা খানায় পড়ল। প্রচণ্ড আঘাতে অচৈতন্য হয়ে পড়লেন তিনি। লোকজন দৌড়ে এলো চারপাশ থেকে। ততক্ষণে ঘোড়ার গাড়িটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেছে। তারা সাংঘাতিকভাবে আহত লর্ড কার্নারভনকে হাসপাতালে পৌঁছে দিল। লর্ড কার্নারভনের জ্ঞান ফিরল 3 দিন পর, কিন্তু তারপর তিনি যা বললেন শুনে ডাক্তারেরা উদ্বিগ্ন হয়ে ভাবলেন, এই রে, দুর্ঘটনায় লর্ড সাহেবের মাথায় গোলমাল হয়ে গেছে। লর্ড বলেছেন, ঘোড়ার গাড়িটার ঘোড়াগুলো কালো রঙের। কোচওয়ানের পরনে ছিল প্রাচীন মিশরের পোশাক। আরোহীকে অস্পষ্টভাবে দেখেছি। মনে হয়েছে তার মাথায় ফারাওয়ের মুকুট ছিল। হাউস অফ লর্ডসের সদস্য বলে কথা। তার চিকিৎসার কোনো ত্রুটি হবে না। তাকে নিয়ে যাওয়া হলো মানসিক ব্যাধির ওয়ার্ডে। খ্যাতিমান মনস্তত্ত্ববিদ ডাক্তারেরা নানাভাবে পরীক্ষা করে দেখে বললেন, লর্ড সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তবে সেই ঘোড়ার গাড়ির ব্যাপারটা যেভাবে বর্ণনা করেছেন তাতে বোঝা যায় উনি হ্যালুসিনেশনে আচ্ছন্ন হয়েছিলেন, অর্থাৎ চোখের ভুল। মিশর সংক্রান্ত খবর পড়ে দ্রুত লন্ডনে ফিরে আসছিলেন এবং সারা পথ মাথায় ওই চিন্তা ছিল। তাই কুয়াশা এবং আবছা অন্ধকারে ঘোড়ার গাড়িটা দেখে ওই ভুল করে ফেলেছেন। ভুলের ফলেই উনি সাত তাড়াতাড়ি ব্রেক চাপেন এবং গাড়ি স্বাভাবিকভাবেই উল্টে যায়। এমনও হতে পারে হ্যালুসিনেশনের ফলে আতঙ্কে গাড়িটাকে ঘুরিয়ে দিয়েছিলেন খানার দিকে। লর্ড কার্নারভন সুস্থ হয়ে বাড়ি ঢুকলেন, কিন্তু এবার তার ব্যক্তিগত চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে দেখে বললেন, সামনের শীতকালটা তার শরীরের পক্ষে বিপজ্জনক হওয়ার আশঙ্কা আছে। তাই ওই সময়ে তার কোনো গ্রীষ্মপ্রধান দেশে গিয়ে থাকা উচিত। বন্ধুরা পরামর্শ দিলেন ভারতে যেতে, কিন্তু লর্ড কার্নারভন আনন্দে নেচে উঠলেন। মিশরও তো গ্রীষ্মপ্রধান দেশ, তিনি মিশরেই যাবেন। আর নিছক বেড়াতে যাবেন না, হ্রদ দেখা কলা বেচার মতো মিশরে গিয়ে পুরস্তাত্ত্বিক অভিযানে নামবেন। সেই রাজরাজরার উপত্যকায় তন্ন তন্ন করে অনুসন্ধান চালাবেন। কোথায় ডেভিস হাড়িগুলো পেয়েছিল খুঁজে বের করবেন। মাটি খুঁড়তে তো হবেই, এজন্য লোকজন দরকার, অভিজ্ঞ তদারককারীও চাই। এজন্য প্রচুর টাকার দরকার, ইংল্যান্ডের দরবার থেকে অনুমতিও দরকার। কিন্তু লর্ড কার্নারভনের দুটোরই কোনো অসুবিধা ছিল না। তিনি সদল বলে মিশরের ভ্যালি অব দি কিংসে গিয়ে তাঁবু পাতলেন। এদিকে যেদিন লর্ড কার্নারভন দুর্ঘটনায় আহত হন সেদিনই আরেকটি বিচিত্র ঘটনা ঘটেছিল। হাওয়ার্ড কার্টার নামে এক যুবক চাকরির খোঁজে হন্যে হয়ে বেড়াচ্ছে। লেখাপড়া মোটামুটি করেছে, কিন্তু তার ঝোঁক ছবি আঁকাতে, বিশেষ করে ড্রয়িংয়ে তার হাত বেশ পাকা। তখনকার দিনে কলকারখানার ব্যাপারে ড্রয়িং জানা লোকের দরকার হতো, এখনও হয়। কিন্তু নিছক ড্রয়িংয়ে হাত থাকলেই তো চাকরি পাওয়া যায় না, ইঞ্জিনিয়ারিং বা কারিগরি বিদ্যাও পেটে থাকা চাই। কার্টারের সেসব কিছু ছিল না। 1913 সালের 13ই এপ্রিল
কার্টার মনমরা হয়ে বসে আছে ভিক্টোরিয়া পার্কে একটা গাছের তলায়। হতাশায় সে ভেঙে পড়েছে। মনে মনে সংকল্প করেছে আত্মহত্যা করে বেকার জীবনের যন্ত্রণা থেকে নিষ্কৃতি খুঁজে নেবে। সে জায়গাটা একেবারেই নির্জন। একসময় সে তৈরি হয়ে উঠে দাঁড়ালো। গাছের ডালে মাফলার বেঁধে ফাঁস বানাবে এবং ঝুলে পড়বে। গাছে চড়তে যাচ্ছে, হঠাৎ কে যেন পেছন থেকে হো হো করে হেসে উঠল। কার্টার চমকে উঠল। ঘুরে দেখল একটা পাগলাটে চেহারার বুড়ো ভিকিরি গোছের লোক কখন এসে দাঁড়িয়েছে তার পেছনে, তার দিকে তাকিয়ে হাসছে। কার্টার ক্ষোভে ও রাগে বলে উঠল, দাঁত বের করার কি আছে এতে? বুড়ো বলল, আছে বই কি, আলবাত আছে। এই তাজা জোয়ান বয়সে এমন মরার শখ দেখালে হাসি পাওয়ারই কথা। কার্টার একটু অবাক হয়ে বলল, মরতে যাচ্ছি? কে বললো তোমাকে? দেখেই বোঝা যায়। শোনো বাছা, তোমাকে একটা ভালো খবর দেই। যে জন্য মরতে যাচ্ছ তার একটা সুব্যবস্থা হয়ে যাবে। তুমি এক্ষুনি চলে যাও লন্ডন মিউজিয়ামের অধ্যক্ষ মশাইয়ের কাছে। গিয়ে বলবে বেন্নেস আমাকে পাঠিয়েছেন। আমি ড্রয়িংয়ের কাজ ভালোই পারি। ব্যাস, দেখবে তোমার চাকরি তো হয়েই যাবে। উপরন্তু এই থেকে তুমি একদিন পৃথিবীর নামী লোক হয়ে উঠবে। যাও, এক্ষুনি চলে যাও। কার্টার হা করে তাকিয়েছিল ওর মুখের দিকে। এসব কথা শুনে সে তো খুব অবাক। এই লোকটা কেমন করে জানলো তার সব কথা? কে? লোকটার পোশাকের দিকে এতক্ষণে চোখ গেল কার্টারের। এমন অদ্ভুত পোশাকও তো সে কুসমিনকালেও দেখেনি। পোশাকটা ছেঁড়া খোড়া এবং নোংরা বটে, কিন্তু একসময় দামিই ছিল। কেমন একটা বিশ্রী দুর্গন্ধও নাকে লাগছে। কার্টার বলল, তুমি নিশ্চয়ই পাগল টাগল বটে। যাও, বিরক্ত করো না। লোকটা ওর কাজ ছেড়ে দিয়ে ফের হো হো করে হেসে উঠল। ভাগ্য লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই বাছা। যা বললাম শুনলে বরাত খুলে যাবে। এখন মানা না মানা তোমার ইচ্ছা। কার্টার অবাক হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর তার মনে হলো দেখাই যাক না ওর কথা সত্যি না মিথ্যা। সে পার্ক থেকে বেরিয়ে সোজা চলে গেল জাদুঘরে। সেখানে কর্মচারীদের কাছে জিজ্ঞেস করে জানলো সত্যি একজন ভালো ড্রয়িং জানা লোক খোঁজা হচ্ছে। কার্টার অধ্যক্ষ মশাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি পেল। অধ্যক্ষ বললেন, কি চাই? বেন্নেস নামে এক বুড়ো ভদ্রলোক আপনার কাছে আসতে বললেন, তাই এলাম। আপনারা নাকি ড্রয়িং জানার লোক খুঁজছেন? কার্টার জানালো। অধ্যক্ষ ভুরু কুঁচকে বললেন, কে বললে? বেন্নেস। বিন্নেস? সে আবার কে? কেমন চেহারা বলো তো? কার্টার তার চেহারা ও পোশাকের মোটামুটি একটা বর্ণনা দিল। ঘরে অধ্যক্ষ এবং আরও জনাতিন ভদ্রলোক ছিলেন। তারা মুখ চাওয়াচাওয়ি করছিলেন। তাদের চোখ মুখে বিস্ময়ের ভাব ফুটে উঠল। কার্টার বলল, আপনি কি তাকে চেনেন না স্যার? অধ্যক্ষ একটু হেসে বললেন, তুমি নিশ্চয়ই রসিকতা করছো যুবক। একজন বিন্নেসকে আমি এবং এই মহোদয়রা চেনেন বটে, কিন্তু সে চেনাও মাত্র দিন দুই আগে। তবে অধ্যক্ষকে থামতে দেখে কার্টার জিজ্ঞেস করল, তবে কি স্যার? অধ্যক্ষ হঠাৎ টেবিলের সামনে ঝুঁকে ক্রুদ্ধ স্বরে বললে, এই রসিকতার অর্থ কি? কার্টার অপ্রস্তুত হয়ে বলল, আমি রসিকতা করিনি স্যার। সত্যি বলছি, মাত্র কিছুক্ষণ আগে ভিক্টোরিয়া পার্কে ওর সঙ্গে দেখা হলো। ঈশ্বরের দিব্যি। ঘরের একজন ভদ্রলোক এবার কথা বলে উঠলেন, শোনো ভাই, ব্যাপারটা খুলেই বলি। বেন্নেস নামে একজন পুরুষ ছিলেন ৫,০০০ বছর আগের মিশরে। তিনি ছিলেন ফারাও তুতেনখামেনের পুরুষ। সম্প্রতি দুদিন হলো ডেভিস নামে এক অভিযাত্রী মিশর থেকে কিছু জিনিস এনেছেন।
তার মধ্যে কয়েকটি মাটির হাড়ি আছে। একটা হাড়ির ঢাকায় ওই বেন্নেসের সিলমোহর আছে এবং ভেতরে আছে তার পোশাক। রাজার সব যাত্রায় বেন্নেস সেই পোশাকই পরেছিলেন। এবার বুঝতে পারছো তো কেন অধ্যক্ষ ক্রুদ্ধ হয়েছেন? কার্টার শিউরে উঠল। সর্বনাশ! তাহলে কি সেই বেলেসের ভূতের সঙ্গে তার পার্কে দেখা হলো? কাঁধে হাত রেখেছিল যেখানে, সেখানটায় এতক্ষণ রক্ত জমে গেছে মনে হলো। এরপর অতি কষ্টে এবং কাঁপতে কাঁপতে সে বলল, দয়া করে আমাকে বেন্নেসের পোশাকটা একবার দেখাবেন। পোশাক পাশের টেবিলেই ছিল। ওরা তিনজনেই পুরাতাত্ত্বিক, পরীক্ষা করছিলেন এতক্ষণ সেগুলো। কার্টারকে পোশাক দেখিয়ে দিতেই কার্টার অস্ফুট স্বরে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সমসাময়িক পত্রপত্রিকা ও বইয়ের বিবরণে দেখা যায়, কার্টারকে লন্ডন জাদুঘর কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ড্রয়িংয়ের কাজে নিযুক্ত করেছিলেন। তার কাজটা ছিল এই: মিশরের ভ্যালি অব দ্য কিংসে পাওয়া অজস্র ফলকের চিত্রলিপি পুরাতাত্ত্বিকেরা পেন্সিলের স্কেচে নকল করতেন, কার্টার তাতে কালি বুলিয়ে স্পষ্ট করত। তারপর সেগুলোকে বিভিন্ন দেশের পণ্ডিতদের কাছে পাঠোদ্ধারের জন্য পাঠানো হতো। কার্টারের মনে মিশরের প্রাচীন সভ্যতা সম্পর্কে ক্রমশ তীব্র কৌতূহল জেগে উঠেছিল। তখন সে জাদুঘরে বসেই পড়াশোনায় মন দিয়েছিল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, চলল 1918 সাল পর্যন্ত। সেই ডামাডোলের মধ্যে 1917 সাল পর্যন্ত 4 বছর ধরে ড্রয়িং বিশারদ কার্টার মেতে উঠল পুরনো বই নিয়ে। প্রাচীন মিশর তাকে পেয়ে বসেছিল, বিশেষ করে পুরুত বিঘ্নেসের সেই অত্যাদ্ভুত আবির্ভাব কার্টারকে রহস্যের গোলকদাতায় খুঁড়িয়ে মারছিল। 1917 সালে কার্টার আর স্থির থাকতে পারল না। অধ্যক্ষের সঙ্গে ততদিনে তার স্নেহের সম্পর্ক গড়ে উঠেছে। কার্টার বলল, আমি মিশরে গিয়ে তুতেনখামেনের কবর খুঁজে বের করব। আমাকে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিন। অনেক সাদাসাদির পর অনুমতি পাওয়া গেল। তবে অধ্যক্ষ বললেন, দেখো বাবা, তুমি কিন্তু পুরাতাত্ত্বিক হিসেবে পণ্ডিত সমাজে স্বীকৃত নও, তাই তোমাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার অনুমতি দেওয়া যাবে না। বরং অন্য উপায়ে সে ব্যবস্থা করছি। তুমি আমার এই চিঠি নিয়ে চলে যাও মিশরে। সেখানে কার্নাভরণ 4 বছর ধরে অনুসন্ধান চালাচ্ছেন। তুমি তার সঙ্গে দেখা করো, তার দলে থেকে তুমি তোমার কাজ করতে পারবে। কার্টার তার চিঠি নিয়ে চলে এলো মিশরে। ভ্যালি অব দ্য কিংসে পাহাড়, মরু ও রুক্ষ অনুর্বর এলাকায় লর্ড কার্নারভনের তাঁবু খুঁজে বের করল। লর্ড খুশি হলেন এমন মেধাবী বুদ্ধিমান যুবককে পেয়ে। দ্বিগুণ উদ্যমে তন্ন তন্ন করে খোঁজ শুরু হলো। যেখানে সন্দেহ হয় সেখানেই মাটি খোঁড়া চলতে থাকে, কিন্তু তুতেনখামেনের কবরের কোনো পাত্তা পাওয়া যায় না। অথচ কার্টারের বিশ্বাস, ভিক্টোরিয়া পার্কের সেই অদ্ভুত রহস্যময় ঘটনার মধ্যে একটা স্পষ্ট ইঙ্গিত আছে। কার্টারই একদিন না একদিন তুতেনখামেনের কবর আবিষ্কার করতে পারবে। 1922 সাল পর্যন্ত খোঁড়াখুড়ির কাজ চলল, কিন্তু সব নিষ্ফল হলো। লর্ড কার্নারভন এতদিনে ক্লান্ত হয়ে পড়েছেন। 9 বছর ধরে পড়ে আছেন এই উপত্যকায়। অজস্র টাকা কড়ি খরচ হয়ে গেছে। লন্ডন জাদুঘরের সাহায্যও প্রচুর পেয়েছেন, কিন্তু সবই চলে গেছে। এবার ভাবলেন, থাক, স্বদেশেই ফিরে যাই। তুতেনখামেনের কবর সম্ভবত আর খুঁজে পাওয়া যাবে না। কার্টার বলল, যদি অনুগ্রহ করে আর একটা বছর সময় দেন, আমি কথা দিচ্ছি তুতেনখামেনের কবর আমি আবিষ্কার করবই। লর্ড কার্নারভন বিরক্ত হয়ে বললেন, তুমিও ফারাওদের গুপ্তধনের লোভে পাগল হয়ে উঠেছ দেখছি। না লর্ড, ধনরত্নের প্রতি একটু লোভ নেই আমার। আমি কথাও দিচ্ছি, যদি তুতেনখামেনের গুপ্তধন আবিষ্কার করতে পারি, তার থেকে এক কণাও আমি নেব না। আমাকে বিশ্বাস করুন। লর্ড কার্নারভন তার কথা শুনলেন না। পরদিনই চলে যাবেন ঠিক করলেন। জিনিসপত্র বাঁধাসাদা হয়ে গেছে।
ভোরে মোটরগাড়ি, খচ্চর, উট আর ঘোড়ার পিঠে সব নিয়ে অনুসন্ধানী দল রওনা দেবে। রাতে কার্টার মনমরা হয়ে ঘুরতে বেরিয়েছে তাঁবু থেকে। জ্যোৎস্না রাত, আনমনে ঘুরতে ঘুরতে কার্টার ফারাও দ্বিতীয় রামেসিসের কবরের কাছে এসে দাঁড়ালো। জনহীন উপত্যকায় ফিকে জ্যোৎস্না পড়ে আছে। হঠাৎ দেখল একটা অস্পষ্ট মূর্তি রামেসিসের কবরের কাছে দাঁড়িয়ে আছে। কার্টার বলল, কে ওখানে? অমনি নির্জন নিশুতি রাত কাঁপিয়ে এক অট্টহাসি শোনা গেল। কার্টার চমকে উঠেছিল, কাঁপতে কাঁপতে বলল, কে হাসছো এমন করে? কে তুমি? জবাব এলো, আমি তোমার প্রাণদাতা, হাসছি তোমার নির্বুদ্ধিতার জন্য। আমার প্রাণদাতা? তার মানে? ভিক্টোরিয়া পার্কে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, মনে পড়ে না? কার্টার শিউরে ওঠে, কথা জড়িয়ে যায় মুখে। কোনো রকমে বলে, আপনি বেন্নেস? হ্যাঁ, আমি সেই অভিশপ্ত কিশোর ফারাও তুতেনখামেনের প্রধান পুরোহিত বেন্নেস। শোনো কার্টার, তুতেনখামেন কিশোর বয়সে দুর্বিনীত ছিল বলেই তাকে দেবতারা অভিশাপ দিয়েছিলেন। তার আত্মা নরক যন্ত্রণায় হাজার হাজার বছর ধরে কষ্ট পাচ্ছে। তার মুক্তি হতে পারে যদি কোনো জীবিত মানুষ তার নামে আত্মবলি দেয়। আর শোনো, এই পর্যন্ত শুনেই কার্টার অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে, সূর্য উঠেছে। সে উঠে বসল। তারপর মনে পড়ল সব কথা। তখনই সেখান থেকে পালাবার জন্য উঠে দাঁড়ালো। লর্ড কার্নারভনের দল হয়তো রওনা দিয়েছে, কিন্তু সে মুহূর্তে তার চোখে পড়ল রামেসিসের কবরের 3-4 হাত দূরে একটা ফাটল দেখা যাচ্ছে, এবং ফাটলের তলায় শক্ত পাথরের একটা ধাপ। ধাপে একটা মাছের রেখাচিত্র। রেখাচিত্রের মধ্যে একটা সংকেত আছে। সেই সংকেত চিহ্ন ডেভিসের পাওয়া হাড়িতেও ছিল। তাহলে কি? দেখা মাত্র কার্টার ছুটে চলল তাঁবুর দিকে। তখন তাঁবু গোটানো হয়ে গেছে। লর্ড সাহেব ব্যস্ত হয়ে কার্টারকে খুঁজছেন, তার জন্যই রওনা দিতে দেরি হয়েছে। কার্টার হাঁপাতে হাঁপাতে বলল, পাওয়া গেছে, তুতেনখামেনের কবরের খোঁজ পাওয়া গেছে। ফারাও রামেসিসের কবরের সেই ফাটলে একটা ধাপ থেকে নিচের দিকে চলে গেছে 16টা ধাপ। শেষ ধাপের সামনে দেখা গেল একটা দরজা। এই সেই তুতেনখামেনের সমাধিকক্ষ। যুগ যুগ ধরে সমাধিকক্ষের গুপ্তধনের কিংবদন্তি প্রচলিত। তুতেনখামেনের মৃত্যুর পর নাকি প্রাসাদের সব ধনরত্ন মণিমাণিক্য তার মমির সঙ্গে এখানে এনে রাখা হয়েছিল। কেন? এর জবাব পাওয়া যায় একটা ফলকে। দেবতার অভিশাপে কিশোর রাজা তুতেনখামেন মারা যান। তার পুরোহিতেরা বিধান দিয়েছিলেন রাজার প্রাসাদের সব ধনরত্নেও অভিশাপের ছোঁয়া লেগেছে। ওই ধন যে ব্যবহার করবে তারই অভিশাপ লাগবে এবং সাংঘাতিক রোগের কবলে পড়ে অল্প সময়ের মধ্যেই মারা যাবে। এতদিনে সেই অভিশপ্ত রাজার মমি ও ধনরত্নের কিংবদন্তির সত্যতা প্রমাণিত হয়েছে। লর্ড কার্নারভন এবং কার্টার তো বটেই, দলের প্রতিটি মানুষ আগ্রহ উত্তেজনায় অস্থির হয়ে দরজার দিকে তাকিয়ে আছেন। অবশেষে দরজা কিভাবে খোলা যায় পরীক্ষা করছিল কার্টার। হঠাৎ সে চমকে উঠে বলল, লর্ড, এই দরজা মনে হচ্ছে কোনো এক সময় ভাঙা হয়েছিল যেন। লর্ড কার্নারভন বিস্মিত হয়ে বললেন, সে কি? হ্যাঁ লর্ড, এই দেখুন, দরজার শিলমোহরগুলো দুভাগ হয়ে আছে এবং কেউ সেই ভাঙা জায়গাটা আবার জোড়া দেবার চেষ্টা করেছে। তাছাড়া কপাটের জোড়ের দিকটা লক্ষ্য করুন, চিড় খেয়ে আছে জায়গায়। লর্ড কার্নারভন পরীক্ষা করে দেখে বললেন, তাই তো মনে হচ্ছে কার্টার। কিন্তু তাই যদি হয় তাহলে ভেতরে নিশ্চয়ই আর এক তিল সোনাদানা তো নেই। এমনকি মমিটাও আছে কিনা তাও সন্দেহ। কার্টার চিন্তিত মুখে বলল, তাহলে দরজা ভেঙে দেখা যাক কি হয়েছে। লর্ড কার্নারভন বললেন,
কিন্তু সত্যি যদি ভেতরে কিছু না থাকে, তাহলে শেষ পর্যন্ত বিশ্বের পুরাতাত্ত্বিকেরা, এমনকি লন্ডন জাদুঘরের কর্তৃপক্ষ ভাবতে পারে আসলে হয়তো আমরাই সব গুপ্তধন মেরে দিয়েছি এবং মিথ্যা রটাচ্ছি যে কারা যেন আমাদের আগে দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল। তাই না কার্টার? কার্টার ভেবে দেখে বলল, হ্যাঁ, তাও তো বটে। কার্টার, ব্রিটিশ আইন অনুসারে তুতেনখামেনের সব কিছুই ব্রিটিশ সাম্রাজ্যের রাজকীয় সম্পত্তি বলে গণ্য হবে। অতএব আমাদের মিথ্যা বদনামের ভাগী হওয়ার উচিত নয়। বরং আমরা লন্ডন জাদুঘর কর্তৃপক্ষকে খবরটা পাঠাই। তাদের বিশেষজ্ঞ দলটি এসে আগে দেখুক সত্যি দরজা আগে ভাঙা হয়েছিল কি না। তারপর তাদের সামনেই আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকব এবং ভেতরে কি আছে তা দেখব। এমনটি হলে কেউ আমাদের চোর বদনাম দিতে পারবে না। কার্টার সায় দিয়ে বলল, ঠিক বলেছেন লর্ড, আজই টেলিগ্রাম করার ব্যবস্থা করি। লোক পাঠানো হলো কায়রো শহরে। সেখান থেকে টেলিগ্রাম গেল, আর তুতেনখামেনের সমাধিকক্ষের দরজায় পাহারার ব্যবস্থা হলো। লর্ড কার্নারভন এবং কার্টার তো সজাগ রইলেনই, পালাক্রমে রাত জেগে প্রহরীদের দিকেও লক্ষ্য রাখলেন দুজনে। চতুর্থ রাতে এক সাংঘাতিক ঘটনা ঘটল। শেষ রাত্রে ছিল লর্ড কার্নারভনের পাহারার পালা। কার্টারকে জাগিয়ে দিয়ে তিনি তাঁবুতে শুতে গেলেন। র্যামেসিসের কবরের কাছে তার তাঁবু। লর্ড চলে যাওয়ার কিছুক্ষণ পরেই কার্টার যেন একটা আর্তনাদ শুনল। একজন প্রহরীকে পাঠালো ব্যাপারটা অনুসন্ধান করতে। একটু পরেই সে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে জানালো লর্ড সাহেব পড়ে আছেন র্যামেসিসের কবরের ওপরে। সেই শেষ রাত্রে হইচই পড়ে গেল। লর্ড সাহেবের শরীরে কোনো ক্ষতচিহ্ন নেই, কিন্তু তিনি মারা গেছেন। মুখের কষায় জেলার সঙ্গে রক্ত লেগে আছে, নাকেও কয়েক ফোঁটা টাটকা রক্ত। লর্ড কার্নারভনের মৃতদেহ কায়রো শহরের মর্গে পাঠানো হয়েছিল। শবব্যবচ্ছেদ করে ডাক্তাররা মৃত্যুর কোনো কারণ খুঁজে পাননি। রিপোর্টে শুধু লিখেছিলেন হার্ট ফেল। সম্ভবত আকস্মিকভাবে ভয় পেয়ে কিংবা উত্তেজিত হয়েই হার্ট ফেল করে মারা পড়েছেন। অবশ্য তার বয়স হয়েছিল, তার উপর 10 বছর ধরে এরকম পাণ্ডববর্জিত জায়গায় কাটানো, স্নানাহার নিয়মিত ছিল না, নার্ভের উপর দিনের পর দিন 10 বছর ধরে নিয়মিত চাপ পড়েছে। মানসিক অবস্থা ও স্বাস্থ্য দুই বিচার করে বলা যায় হার্ট ফেল হওয়াটা অস্বাভাবিক নয়। 7 দিন পরে লন্ডন থেকে বিশেষজ্ঞরা এসে পড়লেন। সবাই দুধে পুরাতাত্ত্বিক পণ্ডিত এবং প্রাচীন জিনিসের সম্পর্কে প্রত্যেকেরই অসাধারণ জ্ঞান। সমাধিকক্ষের দরজা পরীক্ষা করে জানালেন, হ্যাঁ, কয়েকশো বছর আগে কেউ বা কারা এই দরজা ভেঙে ঢুকেছিল। বেরিয়ে এসে আবার দরজা আগের মতো করে আটকাবার চেষ্টা করেছে। শিলমোহরগুলো জোড়াতাড়া দিয়ে সেটে দিয়েছে। ডাকাত ছাড়া কেই বা হতে পারে তারা? বিশেষজ্ঞদের সঙ্গে নানান দেশের কিছু সাংবাদিক ও ফটোগ্রাফারও এসেছিলেন। অনেক ছবি তোলা হলো দরজার। রেকর্ড হিসাবে এ ছবির দাম আছে। তারপর দরজা ভেঙে ফেলা হলো। ভেতর থেকে ভ্যাপসা গন্ধ এলো প্রথমে, তারপর ক্রমশ একটা মিঠে গন্ধ ছড়ালো, বাসি ফুল কিংবা পুরনো আতরের গন্ধের মতো। ভেতরে ঘন অন্ধকার থমথম করছে। পেট্রোম্যাক্স বাতি জেলে বিশেষজ্ঞরা ভেতরে ঢুকলেন। তারপর তারা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। ঘরের মেঝেয় ছড়িয়ে রয়েছে কিছু ডালা ভাঙা বাক্স পেটরা, সিন্দুক এবং মেঝের উপর বহুমূল্য প্রাচীন কাপড় চোপড়, আর কিংবদন্তি খ্যাত সেই সোনা, হীরা, মণি, মুক্ত। তাছাড়া রয়েছে রত্নখচিত অজস্র দেবতার মূর্তি, কারুকার্যময় পাত্র, প্রচুর ছবিও আছে। প্রথম ছবিটি তুলল ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ পত্রিকার ফটোগ্রাফার। সেই ছবি কদিন পরেই ওই পত্রিকায় ছাপা হয়েছিল। আজও তা বিভিন্ন বইপত্তরে দেখা যায়। বিস্ময়ের ঘোর কাটলে বিশেষজ্ঞরা পরীক্ষা করে জানালেন, ডাকাতেরা সব ধনরত্ন নিয়ে পালাবার মুখে
হঠাৎ কোনো কারণে সব ফেলে পালিয়ে গেছে এবং বাইরের দরজাটাও আটকে দিতে বাধ্য হয়েছে। এমনকি ভাঙা শিলমোহরও জোড়া দিয়েছে, আমরা তো সেটা দেখেই এসেছি। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, কেন কেন তারা এমন করে সব ফেলে পালালো? কার্টার বলল, আমার ধারণা ওরা সম্ভবত প্রচণ্ড ভয় পেয়েছিল। একজন বিশেষজ্ঞ বললেন, কিসের ভয়? কার্টার মাথা নেড়ে বলল, জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আতঙ্ক ছাড়া এর কোনো ব্যাখ্যা হতে পারে না। যেন তারা কোনো অশরীরী আত্মার বিভীষিকা দেখে পালিয়ে গিয়েছিল এই ঘর থেকে। এই ঘরে তুতেনখামেনের মমি নেই। সামনে একটা ছোট ঘর দেখা যাচ্ছে, সেই দরজাটা কিন্তু অক্ষত। তার জোরে তুতেনখামেনের সাংকেতিক চিহ্ন আঁকা শিলমোহর। ভাঙা হলো সেটা। ভেতরে ঘুপচির মতন একটা ঘর। ঘরের মধ্যিখানে কফিন দেখা গেল। কফিনের ভেতর তুতেনখামেনের মমি। অভিশপ্ত বালক রাজা ঘুমিয়ে আছেন অনন্ত ঘুমে। কফিনের ঢাকনাটা সোনার পাতে তৈরি। সে বাজারে তার দাম হিসেব করা হয়েছিল 50,000 পাউন্ড। টাকার হিসাবে সে যুগেই লক্ষাধিক টাকা। এই দ্বিতীয় ঘরেও পোড়ামাটির পাত্রে অজস্র মণিমুক্তা ভরা। শিলমোহর ভেঙে সব গুণের তালিকা তৈরি করা হলো। 2 ঘরের যে ধনরত্ন পাওয়া গেল, কার্টার তার একটা মোটামুটি তালিকা তৈরি করেছিল। এখন সেই তালিকা আছে লন্ডন জাদুঘরে। কিন্তু তালিকার ধনরত্ন, সে কথা পরে বলছি। তুতেনখামেনের মমি এবং গুপ্তধন আবিষ্কারের খবর ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। ব্রিটিশ সেনাবাহিনী পাঠানো হলো রাজরাজার উপত্যকা পাহারা দিতে। গুপ্তধন নিয়ে যাওয়া হবে লন্ডনে। কিন্তু সেসব কাণ্ডের আগেই ঘটল বিচিত্র সব ঘটনা। বিশেষজ্ঞদের মধ্যে পরস্পর তীব্র কলহ বেঁধে গেল। কি নিয়ে কলহ, আজ আর জানার কোনো উপায় নেই, যদিও অনুমান করতে অসুবিধা হয় না কিছুই। পরস্পরের মধ্যে কলহের পরিণামে কেউ কেউ খুনও হয়ে গেল। কার্টারকেও মেরে ফেলার ভয় দেখিয়ে উড়ো চিঠি আসছিল। তাঁবুর মধ্যে সেই সব চিঠি এনে কে ফেলে রেখে যেত। কার্টার শেষ পর্যন্ত ভয় পেয়ে লন্ডনে পালিয়ে গেল। একটা ব্যাপার আজ করা যায়, গুপ্তধনের লোভেই যেন এত সব কাণ্ড হচ্ছিল। এ পর্যন্ত একটা কারণ আমরা আজ করতে পারি, কিন্তু পরের ঘটনাগুলোর ক্ষেত্রে তা আর পারি না। বিশেষজ্ঞদের মতে খুনোখুনির পর যারা বেঁচে ছিলেন, যে যার দেশে ফিরে যান। তারপর অদ্ভুত রোগে ভুগে ভুগে অল্প সময়ে মারা পড়েন। সমকালীন সংবাদপত্রে লেখা আছে রহস্যময় মৃত্যু। আর কার্টার, এক সকালে তাকেও বিছানায় মৃত দেখা যায়। মৃত্যুর কারণ অজ্ঞাত, শুধু বলা হয় হার্ট ফেল। তার পাশে ডাক্তার লিখে রেখেছেন সম্ভবত ভয় পেয়ে কিংবা আকস্মিক উত্তেজনায়। কিন্তু তার চেয়েও বিচিত্র ব্যাপার, লন্ডনে শেষ পর্যন্ত তুতেনখামেনের গুপ্তধন বলে যে ধনরত্ন নিয়ে যাওয়া হয়, কার্টারের বেসরকারি তালিকা অনুসারে তা মাত্র 10% আর বাকি 90% কোথায় গেল তার কোনো পাত্তা আজও মেলেনি।